দর্শক, পাল্লে খেলাতে কেমন খেলছে বাংলাদেশ? 541 রান করেছে ব্যাট হাতে, বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। 3 উইকেটেই 500 কোটা পেরিয়েছে লঙ্কানরা। তবে আমরা যদি ব্যাটিং বোলিং দুটোই চিন্তা করি, কিছুটা ডিফেন্সিভই আসলে ছিল মুমিনুলের ক্যাপ্টেন্সি। যখন আপনি বোর্ডে বড় একটা রান জমা করে ফেলবেন, নিশ্চয়ই বোলিংয়ে চিন্তা করবেন প্রতিপক্ষকে অল আউট করার, অন্তত ফিল্ডিং সেট আপটা সেরকম হওয়া চাই। কিন্তু আমরা পুরো ম্যাচেই আসলে দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে ফিল্ডিংটা সাজিয়েছেন মুমিনুল হক। কেন আসলে ড্রয়ের চিন্তাটাতেই বাংলাদেশ দল রয়ে গেছে, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায় আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। আমাদের সাথে ইতিমধ্যেই দুজন গেস্ট যুক্ত হয়েছেন। আছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। এছাড়া আমাদের সাথে খানিক পরে বিরতির বাদে যুক্ত হবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। মাহবুব আনামের কাছে যদি শুরুতেই জিজ্ঞেস করি, কিছুটা কি ডিফেন্সিভ লেগেছে কিনা আপনার কাছে ক্যাপ্টেন্সি বা বাংলাদেশ দলের অ্যাটিটিউড? আমরা দেখেছি বোর্ডে 541 রান জমা হয়েছে, যখন এত রান জমা হয়ে যায় আরেকটু অ্যাটাকিং ফিল্ডিং সেট আপ কি করা যেত কিনা? কারণ শুরুতেই আমরা দেখেছি নতুন ব্যাটসম্যানদের ক্ষেত্রেও আসলে সিঙ্গেলস অনেক বেশি কনসিড করা হয়েছে, আউটফিল্ডে ফিল্ডার বেশি রাখা হয়েছে। কেমন দেখলেন? দেখেন, অবশ্যই প্রথমে বলতে হবে যে পালেকালে স্টেডিয়ামের উইকেটটা অ্যাবসলিউটলি লাইফলেস। সব দুই দলেরই যে এক্সপেকটেশন ছিল যে এটা গ্রাস উইকেট, এবং দুটি দলই 3 জন করে পেসার নিয়ে খেলেছে, এবং এটা দেখা গিয়েছে যে এটা আসলে ব্যাকফায়ার করেছে। উইকেটটার থেকে কোনো ধরনের সহযোগিতা বোলাররা পায়নি। যখন আপনি উইকেট থেকে সহযোগিতা পাচ্ছেন না, তখন ট্যাকটিক্সটা আপনাকে বদলাতেই হবে। এবং আপনি যদি দেখে থাকেন যে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা খুব নেগেটিভ বোলিং করেছে ফর দ্য পারপাস দ্যাট বাংলাদেশ যেন অধিক রান না করতে পারে। এবং আপনার দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রায় অ্যাবাউট 2.5 রানের মতো করেছে পার ওভার, যেটা অন্যান্য যে কোনো দিনে তিনের দলের ট্যাকটিকটা কিভাবে আগাবে, এবং ওরা ডিফেন্সিভ খেলেছে। কিন্তু আমাদের যখন রান হয়ে গেছে, তখন কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই দেখে থাকবেন যে আমি যেটা বলবো যে ওদের প্রথম ইনিংস মানে আমাদের তৃতীয় দিনে আমাদের ফাস্ট বোলাররা হয়তো লাইন অ্যান্ড লেন্থ ওয়াজ নট ভেরি অ্যাকিউরেট, যেটা কিন্তু আমি চতুর্থ দিনে বলবো যে আমাদের হয়তো ফাস্ট বোলাররা অনেক বেটার অ্যাকুরেসিতে বল করেছে, এবং আমাদের অ্যাটলিস্ট তাসকিন এবং এবাদত আমি মনে করি যে বেশ ভালো স্পিডেই বল করেছে। তবে তার আগের দিন হয়তো আপনারা দেখে থাকবেন যে ইবাদতের একটি বলে সেকেন্ড স্লিপটা সরিয়ে মিড উইকেটে নেওয়ার পরের বলটাতেই স্লিপ দিয়ে ক্যাচ চলে যায়। সো অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটে কিন্তু স্লিপে অহরহ ক্যাচ আসবে না, সারা দিনে হয়তো একটা কিন্তু আসবে। এই জিনিসটার কথাই আসলে বলছিলাম যে এটা কি আসলে মাইন্ড সেট আপের সমস্যা কিনা? কারণ টেস্ট ক্রিকেটে আপনি খুব কমই সুযোগ তৈরি করতে পারবেন এবং সেটাকে কাজে লাগাতে হবে। আমরা টেস্ট ক্রিকেটে যখন এবাদত তখন তার সেকেন্ড বা থার্ড ওভার করছিলেন, নতুন ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা তখন ক্রিজে আছেন, সেকেন্ড স্লিপটা কেন আসলে সরিয়ে ফেলালো? সেটাই কি মাইন্ড সেট আপের কারণে কিনা বা ডিফেন্সিভ ফিল্ড সেট আপের কারণে কিনা? সেকেন্ড স্লিপটা ওখানে সরানোর মানেই হচ্ছে যে সে এখানে শর্ট বল করবে, কারণ সে যেখানে ফিল্ডারটা নিয়েছে সেই অনুপাতে হয়তো বোলিং হয়নি। তো সেটাই আমি বললাম যে তৃতীয় দিনে আমার কাছে যেটা মনে হয়েছে যে বোলাররা যে ফিল্ড প্লেসমেন্টের প্ল্যানের সাথে বোলিং এর প্ল্যানের মধ্যে কিছুটা হলো হয়তো পার্থক্য থেকে থাকবে। কিন্তু চতুর্থ দিনে এসে আমরা দেখেছি যে বোলাররা অনেকটা লাইন এন্ড লেন্থে বল করেছে। এ ধরনের উইকেটে কন্টেইন করে ফ্রাস্ট্রেট করেই ব্যাটসম্যানকে আউট করতে হবে। এখানে আপনি উইকেট বাই করাটা খুবই ডিফিকাল্ট এরকম প্লাসিড উইকেটে, এবং সেটাই আসলে আমি মনে করি যে আমাদের ওই জায়গাটায় মানে কিছুটা হলেও ঘাটতি ছিল। ইশতিয়াক আহমেদের কাছে একই প্রশ্ন। আসলে ফিল্ডিং সেট আপ নিয়ে আমরা কথা বলছিলাম যে কিছুটা ডিফেন্সিভ মেন্টালিটিতেই বাংলাদেশ দলকে আমরা পুরো ম্যাচটাই খেলতে দেখেছি। সেটা যদি ব্যাটিংয়ের কথা বলেন বা বোলিংয়ের কথা বলেন, ব্যাটিংয়ের কথা যদি স্পেশালি বলি, আমরা যখন 450 রান করে ফেললাম, তৃতীয় দিনে আমরা যখন ব্যাটিংয়ে নামলাম তখনও আমরা রয়েসই ব্যাটিং করেছি। তখন কি আসলে চাইলে আরেকটু দ্রুত রান তোলা যেত কিনা বা আরেকটু রান বাড়িয়ে ইনিংস ডিক্লেয়ার করা যেত কিনা, কিভাবে দেখছেন? দেখেন, প্রথমত যে বাংলাদেশ ইদানিংকালে যে ধরনের আমরা তাদের ওভারঅল পারফরমেন্স যেটা দেখেছি, দেখেন এত কটা টেস্ট ম্যাচ হারার পরে স্বাভাবিকভাবেই আমার মনে হয় ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা একটু আনসার্টেনিটি বলেন কিংবা একটু ল্যাক অফ কনফিডেন্স যদি বলি, আই উইল নট বি আউট অফ প্লেস টু সে দ্যাট। এবং এই ম্যাচ খেলতে যাওয়ার আগে নিশ্চয়ই কিছু না কিছু একটু তো প্রেশার ছিলই। তারপরেও আমি যদি ওই এরিয়াটাতে না যাই, আমি যদি দেখি যে ম্যাচটা তারা শুরু করেছে ভালো ছিল সাইফ খানের আর্লি ডিসমিসালের পরে, তারপরে তারা ডমিনেট করেছে প্রতিটা সেশন।
আমি মনে করি যে টেস্ট ম্যাচ খেলার যে মেজাজটা অবশ্যই যেটা দেখানোর কথা, যেভাবে নিজেকে প্রেজেন্ট করার কথা, আমি ফার্স্টে বলবো যে we should initially give the credit to the batsman. এখন যদি আমরা তো এখন ওই মোমেন্টামে নাই যে আমরা অপোজিশনকে ডমিনেট করছি। জি জি, তো যদি আমরা ওই রকম ফ্লোতে থাকতাম, ওই মোমেন্টামে থাকতাম, তাহলে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত হতো। বাট আই থিঙ্ক যে খুব বেশি আমার মনে হয় এই পর্যায়ে let the boys get into the groove, একটা মোমেন্টামে আসুক, তারপরে আমরা হয়তো বা দেখবো। কারণ অনেকদিন পরে আমরা একটা ভালো ব্যাটিং এর দেখলাম। we should give them credit rather than তাদের এই এরিয়াটাতে। হ্যাঁ, একটু ডিফেন্সিভ মাইন্ডসেট ছিল, আপনি যেটা বললেন, এবং মাহবুবের যে এক্সপ্লেনেশন ছিল, দ্যাটস অল রাইট, জাস্টিফাইড। বাট আই স্টিল থিঙ্ক দ্যাট ইফ ইউ লুক এট দ্য পজিটিভ সাইডস, এখানে পজিটিভ সাইডসও কিছু ছিল, বরং আমি নেগেটিভের চেয়ে অবশ্যই পজিটিভই বেশি ছিল, ফোকাস করব বেশি। মাহবুব আনাম কি এই বিষয়টায় একমত কিনা, যে যেহেতু আমরা খুব ভালো ফর্মে ছিলাম না টেস্ট ক্রিকেটে, সে কারণেই আসলে শুরুর দুটা দিন দেখে খেলা বা এখনো আসলে ডমিনেট করতে চাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার কারণ কি আসলে ফর্মে না থাকা কিনা? প্রথমত যেটা হবে যে এই উইকেটে যদি কোনো লাইফ থেকে থাকে তাহলে প্রথম দিনেই সেটার মধ্যে ছিল। জি, there was a little bit of এবং green প্রথম in the দিনের grass. ব্যাটিং নিয়ে তো আসলে আউটস্ট্যান্ডিং ব্যাটিংই বাংলাদেশ করেছে ওই সবাই। জায়গাটায় আমাদের ব্যাটসম্যানরা যে অ্যাপ্রোচটা নিয়েছিল, এবং আই মাস্ট গিভ ফার্স্ট টেল দ্যাট তামিম ব্যাটেড ব্রিলিয়ান্টলি। আমি অনেকদিন পরে তামিমের এই সুন্দর ব্যাটিং, কারণ হিজ ফিট মুভমেন্ট ওয়াজ ভেরি রাইট। মানে আপনি তো খালি একটা ব্যাটিং এর জন্য তো ব্যাটিং নয়, ব্যাটিং এর সাথে অন্যান্য শরীরটা মুভ করছে কিনা। সো আই উড সে দ্যাট তামিম 90 রান করে একটা অড শটে আউট হয়েছে, কিন্তু as long as he was batting 90 পর্যন্ত he batted flawlessly and fluently। এবং যেখানে আমি মনে করি তার, যেটা আমি বললাম, তার ফুট মুভমেন্ট, তার প্রত্যেকটা শট ওয়াজ ভেরি মেজার। ঠিক একইভাবে আমার কাছে মনে হয়েছে শান্ত, হি হ্যাজ শোন হিজ পটেনশিয়াল। আমরা তার উপরে ভরসা রেখেছি, আমার মনে হয় সিলেক্টররা তার উপরে ভরসা রেখেছে, এবং আপনি হয়তো কিছুদিন আগে তামিমেরও একটা বক্তব্য শুনেছেন, এবং কোচদেরও আগের থেকে ছিল, উই মাস্ট গিভ দেম টাইম। ওর এটা 7 নম্বর টেস্ট ম্যাচ, আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য টাইম তারা যেন কনসোলিডেট করতে পারে। তো অ্যাকচুয়ালি এই টেস্ট ম্যাচে প্রথম দিন দেখার পরেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এটা ওয়ান ইনিংস টেস্ট ম্যাচ। জি, and I had talked to সুজন also, এবং আমি তাকেও বলেছিলাম আমার কাছে উইকেটটা প্রথম দিন দেখেই এবং দ্য বিহেভিয়ার দেখেই কিন্তু আই ওয়াজ ভেরি সার্টেন যেটা এক ইনিংসের টেস্ট ম্যাচ হবে। এখন আমরা যদি অ্যাকচুয়ালি আমরা যদি পুশ না করতাম, উইড হ্যাভ ব্যাটেড ডে 3 অ্যাজ ওয়েল প্রবাবলি। সো এখন যেহেতু ম্যাচের কোনো ভরসা নাই, সেই জন্য শ্রীলঙ্কানরা কোনো রিস্ক ফ্রি ক্রিকেট খেলেছে, দে ডিডন্ট টেক এনি রিস্ক অন দেয়ার সাইড। সো এখানে আপনি যতই সিরিয়াস বোলিং করেন না, যেহেতু উইকেট থেকে কোনো সহায়তা নাই এবং ব্যাটসম্যান রিস্ক ফ্রি ব্যাটিং করছে, সেখানে কোনো ধরনের রেজাল্ট আশা করাটা খুবই দুর্লভ ব্যাপার। ইশতিয়াক আহমেদের কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে ব্যাটিংটা কেমন দেখলেন, তামিমের কথা বলছিলেন মাহবুব আনাম, যে অনেকদিন পর আসলে তামিমকে তামিমের মতো খেলতে দেখা গেছে, ফ্লুয়েন্ট ছিলেন, ফুটওয়ার্ক দারুণ ছিল। সেই সাথে নাজমুল হোসেন শান্ত আসলে অনেকদিন স্ট্রাগল করেছেন, 3 নম্বরে তাকে খেলা নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। সাকিবের জায়গায় তিনি ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এবং সাকিবকে ডিমোশন দেওয়া হয়েছে, টেস্টেও তাকে 3 নম্বর পজিশনে উইন্ডিজের বিপক্ষে খেলানো হয়েছে, একেবারেই ফর্মে ছিলেন না, অবশেষে রান করলেন। এবং নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলেছেন যে নিজের উপর তার বিশ্বাসটা ছিল এবং তিনি নেটে খুব বেশি পরিশ্রম করেছেন, সেটার ফলই পাচ্ছেন। এবং লিটন দাসও 50 করেছেন, মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করেছেন। ওভারঅল ব্যাটিংটা নিয়ে যদি কথা বলি, রিস্ক ফ্রি অনেকদিন পরে আসলে টেস্ট ম্যাচের ব্যাটিংটা দেখতে পেয়েছি আমরা। আমি ওটাই বলছি যে অনেকদিন পরে বাংলাদেশকে আমরা দেখেছি একটা কিছুটা হলেও একটা ছন্দে আসছে। এতদিন একটা প্রেসারে ছিল, দেখেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এমনিতে টিমের অবস্থা, মানে রেজাল্ট তো আমরা জানি যে কি রেজাল্ট হচ্ছে। আফগানিস্তানের সাথে হারার পরে কোনো মতে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ ড্র করলো, তারপরে আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে যেভাবে হারলো, নট টু স্পিক অফ দ্য ওয়ান ডে ইন্টারন্যাশনাল, আমি টেস্ট ম্যাচের কথাই বলি। এখানে ফার্স্ট অফ অল টিমের অবস্থা খুব একটা সুবিধাজনক না। দ্বিতীয়ত হচ্ছে প্লেয়ার্সরা প্রেসারে ছিল, যেমন শান্ত, যে আমরা ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে তাকে যে খেলাটা খেলতে দেখেছি, ইভেন তামিমকে, প্লেয়াররা কিন্তু আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার। তো সেটাকে উপেক্ষা করে এই টেস্ট ম্যাচে গিয়ে যেখানে বুঝতে পারছিলাম যে এটা উইকেট দ্যাট উইল অ্যাসিস্ট দ্য ফাস্ট বোলার্স, ঠিক সেটা না, ওরকম উইকেট না হলেও প্রেসারে তো ছিল। তো সেখান থেকে আমি মনে করি যে তামিম এবং শান্ত
যে পার্টনারশিপটা করলো প্রায় 200 প্লাস, এবং অবশ্যই। 144 এবং যে কোয়ালিটি ব্যাটিং যেটা দেখেছি আমি, বোথ শান্ত এন্ড সাইফ ছাড়া তো আসলে সবাই রান করেছেন, যারাই সুযোগ পেয়েছেন। আমরা যদি নিচের দিকে মিরাজের কথা বাদ দিই, তাহলে তো আসলে যারাই ব্যাটিং এর সুযোগ পেয়েছেন সেটা একেবারে পুরোপুরি কাজে লাগিয়েছেন। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে প্রথমত, এবং মমিনুল হক বেচারা ক্যাপ্টেন্সি নিতে না দিনই দেখেন আপনি ইন্ডিয়া পাকিস্তানের এগেইনস্টে খেললো, হোয়াট ক্যান বি এক্সপেক্ট ফ্রম ইন্ডিয়া? আপনার অবশ্যই। একটা ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন কি বা করবে? তারপরেও দেখেন সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে সেঞ্চুরি মেরেছে, এখানেও এসে, তার মানে তার ক্যাপ্টেন্সিটা তাকে খুব একটা প্রেসারে রাখে নাই। বাট তারপর তার কাছ থেকে যেহেতু সে সমালোচিত হয়েছে বিকজ অফ ক্যাপ্টেন্সি, হি ওয়াজ অলসো ইন সাম সর্ট অফ আ প্রেসার। এর মধ্যে থেকে আই উড থিঙ্ক যে এইভাবে তারা টেস্ট ম্যাচ টাইপ ইনিংস খেলাটা, সেশন বাই সেশন যেটা আমরা বলি, টেস্ট ম্যাচে ইউ হ্যাভ টু অকুপাই দ্য ক্রিজ, যেটা তারা করতে সক্ষম হয়েছে। আই উড থিঙ্ক দ্যাট দিস ইজ ওয়্যার আমি ওদেরকে ক্রেডিট দিব, রাদার দেন বিং ডিফেন্সিভ অন দ্য ফিল্ড ওয়েন দে আর বোলিং, কিংবা কোনো একটা সেশন বাংলাদেশ ব্যাটিং করতে একটু বেশি স্লো হয়ে গেছে। দিস আর পার্ট অফ দ্য গেম ফ্রম ওয়্যার ইউ লার্ন। আর আমার মনে হয় যে এখন অনেকে বলতে পারে এত বছর পরে খেলছে, শেখার তো বেসিক্যালি কোনো শেষ নাই। তো আই থিঙ্ক যে কনসিস্টেন্সি যে জিনিসটা, এখন এই শান্ত একটা ইনিংস খেলেছে তাই বলে আমরা খুব বেশি তাকে মাথায় উঠিয়ে দেওয়ার কোনো আমি কারণ দেখছি না। আমাদের সেই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কনসিস্টেন্সি। তো বাংলাদেশ সেকেন্ড ইনিংসে খেলতে আমি এটাই আশা করবো যে সেকেন্ড ইনিংসে যখন তারা খেলতে যাবে, মাইন্ড ইউ দেল বি আন্ডার সাম কাইন্ড অফ, তাদেরকে একটু প্রেসারে রাখার চেষ্টা করবে শ্রীলঙ্কা। খেলার কিন্তু ধরনটা, গতিটা কিন্তু ওরকমই যাচ্ছে। তো তখন আমরা আশা করব যে ফার্স্ট ইনিংসে যেভাবে খেলেছে, অ্যাটলিস্ট সেকেন্ড ইনিংস কিছুটা না হলেও তাদের এটা পুনরাবৃত্তি আমরা যেন দেখতে পারি। উই ওয়ান্ট কনসিস্টেন্সি ইন বাংলাদেশ পারফরমেন্স, ওয়েদার দে ব্যাটিং, বোলিং অর ফিল্ডিং। আমরা সেকেন্ড ইনিংসের কথা বলার আগে মাহবুব আমার কাছে একটু জানতে চাই যে ক্যাপ্টেন্সি নিয়ে আসলে মমিনুল কি চাপে ছিলেন কিনা? যেমনটা ইশতিয়াক আহমেদ বললেন যে ব্যাটিংয়ে কিন্তু সেটা প্রভাব পড়ছে না। তিনি 10টা সেঞ্চুরি ঘরে মাঠে করেছেন, এই প্রথম অ্যাওয়ে ম্যাচেও আসলে সেঞ্চুরি করলেন। নিশ্চয়ই এটা অনেক বড় রিলিফ মমিনুলের জন্য ক্যাপ্টেন হিসেবে। দেখেন, মমিনুলের ক্যাপ্টেন্সিটা কিন্তু একদম যে সে ক্যাপ্টেন হবে বলে এসছে, এটা একটা আমি যেটা বলবো বাই এবং ডিফল্ট ক্যাপ্টেন্সিটাও তো তার নতুন না, তার ক্যাপ্টেন্সিটা এসেছিল ডিফল্টে। ইফ ইউ রিমেম্বার, সাকিব আমাদের টেস্ট টিমের ক্যাপ্টেন ছিলেন। সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় পড়লেন। সে কারণে মমিনুলকে বাংলাদেশ ক্যাপ্টেন্সি যখন দেওয়া। ইন্ডিয়াতে যাচ্ছিল তখন তাকে ক্যাপ্টেন করতে হয়েছে, কিছুটা বাধ্যকতার মধ্যে হয়েছে, এবং এটা আমরা তার কাঁধে চাপিয়ে দিয়েছি অনেকটা। সেখান থেকে আমি মনে করি যে ও যে ইনিংসটা খেলেছে, আমরা কিন্তু সবার কথা বললাম, আপনি যদি মমিনুলের ইনিংসটা দেখেন, ওটাও কিন্তু সাংঘাতিক চমৎকার একটা ইনিংস ছিল। The first shot he played was a drive through the cover, এবং it was such a confident drive, এবং পুরা ইনিংসে কিন্তু সে আউট হওয়াটা ছাড়া সে কোনো শটই কিন্তু ভুল শট খেলেনি। এবং একটা জিনিস মার্ক করা খুবই দরকার, আপনারা যারা ধরেন শান্তর যদি আগের ইনিংসগুলো দেখে থাকেন, শান্ত ওয়াজ ভেরি ফ্ল্যাশি। শান্ত স্কোয়ার অফ দ্য উইকেট অনেক বেশি খেলতো ইনিশিয়াল অফ দ্য ইনিংস, এখানে কিন্তু সেটা করেনি। সো হি ইজ ম্যাচিওর্ড, হি লার্নড হিজ ফল্ট, এবং এই জিনিসগুলো সে ক্রাপ করেছে। সে ইনিশিয়ালি স্কোয়ার কাটে যায়নি, হ্যাঁ, স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে যায়নি, এবং হি কন্ট্রোলড হিমসেলফ, অনেক বল লিভ করেছে, এবং সে প্রায় অ্যাট 40%, যেটা আমি মনে করি টেস্ট ক্রিকেটের জন্য একটা, যে ধরনের উইকেটেই হোক, আপনি অ্যাট এ স্ট্রাইক রেট অফ 40% যদি আপনি খেলেন, তার মানে আপনার কনসেন্ট্রেশন লেভেলটা হ্যাজ বিন ভেরি গুড। সো ওই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করে মনে করি যে এখানেই শেষ নয়, এখানেই আমাদের সাধুবাদ নয়, আমরা এই মাঠে আরেকটা টেস্ট খেলতে যাচ্ছি, এবং কালকে পঞ্চম দিন, সেখানেও কিছু ক্রিকেট বাকি রয়েছে, আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। সেকেন্ড ইনিংস, সেকেন্ড ম্যাচ, এগুলো নিয়ে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবে না, নিশ্চয়ই আমাদের সাথে থাকা গেস্টরা আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক আরও একবার স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছি আমি নাবিল কাসের। আমাদের সাথে ইতিমধ্যেই আছেন দুইজন অতিথি, আছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং এই বিরতিটার পরে আমাদের সাথে খালেদ মাহসুদ পাইলটও যুক্ত হবেন। আমরা যে আলোচনাটা আসলে ছিলাম যে এখন পর্যন্ত 4 দিনের খেলা হয়েছে, 2টা ইনিংসও শেষ হয়নি, এবং আগামীকাল পঞ্চম দিনের খেলা আছে। ইশতিয়াক আমাদের কাছে যদি জিজ্ঞেস করি, পঞ্চম দিনে আসলে কি আশা করা যায়? শ্রীলঙ্কা কি আসলে ব্যাটিং করতেই থাকবে বলে মনে করেন? কারণ এখান থেকে তো আসলে ড্র ব্যতীত অন্য কোনো রেজাল্ট আসলে খুব একটা পসিবল না। শুরুর দিকে কি তারা হাত খুলে খেলে প্রথম একটা সেশন পরে ডিক্লেয়ার করে দিতে পারে কিনা? কাকে জিজ্ঞেস করছেন? ইশতিয়াক আহমেদকে।
আচ্ছা, এটা দেখেন অবশ্যই এখান থেকে যদি রেজাল্ট একটাই হতে পারে, প্রথমত হচ্ছে যে ড্রটা নিশ্চিত মোটামুটি ভাবে, বাট তারপরেও শ্রীলঙ্কা কিন্তু তাদের অনুকূলে খেলাটা নিতে পারে, ডিপেন্ডিং যে কালকে সকালের প্রথম বল থেকে তারা কিংবা ফার্স্ট সেশনে তারা কি স্ট্র্যাটেজি নেয়, ফার্স্ট হাফ এন আওয়ার কিংবা ফার্স্ট আওয়ার, সেটা খেলার ধরনটা দুইটা দেখলে বোঝা যাবে যে এই ম্যাচের ফাইনাল আউটকামটা কি হতে যাচ্ছে। তারা যদি অ্যাগ্রেসিভ হয়, যদি মনে করেন ডেফিসিট তো মানে 29 রান অথবা 2-1 ওভারের ব্যাপার স্যাপার, তারা যদি লাঞ্চের মধ্যে which is not impossible ডিপেন্ডিং অন তাদের মাইন্ডসেটের উপরে, যদি 150 থেকে 200 রান যদি তারা একটা লিড নিয়ে নিতে পারে, সেখান থেকে তারা দে উইল গো অন দি অ্যাটাক, এবং বাংলাদেশকে ঠিক ওই সময়টুক দিবে যে সময়টুক বাংলাদেশ কিছুটা হলেও চাপে তাদেরকে রাখার চেষ্টা করবে। হয়তোবা ক্রিকেট খেলা আমরা বিগত দিনেও দেখেছি, বাংলাদেশ 500 রান 400 রান 500 রান করেও হেরেছে, হারেনি যে তা না, কিন্তু এখন হয়তোবা অনেক তারা এক্সপিরিয়েন্স হয়েছে ওইসব সিচুয়েশন, তারা হয়তোবা মোকাবেলা করতে পারবে যদি ওই রকম পরিস্থিতিতে যদি তারা সিচুয়েশন তারা পড়ে। বাট শ্রীলঙ্কা হয়তোবা ডিপেন্ড করে অ্যাজ আই সেড ফার্স্ট হাফ এন আওয়ার 1 আওয়ার, যে তাদের খেলার ধরনটা কি যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে তারা জেতার জন্য চাপে কিনা। কারণ যদি জিততে পারে শ্রীলঙ্কা, কিন্তু একটা টিম যেটা এখান থেকে জয়ে পরিণত করতে পারে ম্যাচটা। মাহবুবের কাছে একই প্রশ্ন আসলে, এখন তো শ্রীলঙ্কা যদি আমরা 50-50 ম্যাচটা নেই, ড্র অবশ্যই কাম্য এখান থেকে, তবে বাংলাদেশ কিন্তু এ ধরনের ম্যাচ আগেও হেরেছে, 500 বা 600 রান করেও হেরেছে। 29 রানে বাংলাদেশ দল এখন পর্যন্ত এগিয়ে আছে। যেহেতু আলোক স্বল্পতায় আজকেও খেলা আগে শেষ হয়েছে, সেকেন্ড ডেতে বৃষ্টির কারণে খেলা আগে শেষ হয়েছে, গতকালকে আলোক স্বল্পতায় আগে খেলা শেষ হয়েছে, শেষ দিনে যদি পুরো খেলা হয় 100 ওভার যদি আমরা ধরে নেই, সেক্ষেত্রে শ্রীলঙ্কা কি প্রথম 30 ওভার খুব দ্রুত লয়ে রান করে বাংলাদেশকে 60-70 ওভারে অল আউট করে দেওয়ার চ্যালেঞ্জটা নিবে কিনা? এর বিপরীতে আবার একটা কথা হচ্ছে, করুণারত্নে 300 সামনে আছেন, ধনঞ্জয় ডি সিলভা ডাবল সেঞ্চুরির সামনে আছেন, সেই মাইল ফলকগুলো আসলে বাধা হতে পারে কিনা? দেখেন, বর্তমান ক্রিকেটে রেকর্ড ইজ নট হোয়াট ম্যাটার্স টু দ্য টিম, টিমের পারফরমেন্স এবং টিমের এবং যেহেতু সুযোগ একটা আছে 60-70 ওভারে তো যে কোনো দলই অল আউট হতেই পারে পঞ্চম দিনের খেলা। হ্যাঁ, যেটা হচ্ছে যে এখানে একটা জিনিস হচ্ছে যে অবস্থানে আছে এখন শ্রীলঙ্কা পরাজিত না হওয়ার অবস্থানেই আছে। কারণ হলো শ্রীলঙ্কাকে বাংলাদেশকে ব্যাট করে রান করে শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিতে হবে। কালকে প্রথম যদি আপনি হাফ বলেন, লাঞ্চ পর্যন্ত কিন্তু 35 থেকে 40 ওভারের খেলা হবে, বিকজ অলরেডি 15 মিনিটের খেলা রয়েছে, হ্যাঁ সেখানে, এবং 30 ওভার, এই 35 ওভারের উপরে খেলা হবে। এই 35 ওভারে কিন্তু তারা 150 বা 120-130 রানের লিড নেওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। তো সেটা যদি তারা করে, এটা যেটা ইশতিয়াকও বললেন, এবং সেভাবেই তো আসলে তারা শেষ দিকে আজকে ব্যাটিং করেছে। তাদের প্রথম আধা ঘন্টার ব্যাটিং এর ধরন দেখেই বুঝতে পারবো যে তারা কোন দিকে নিচ্ছেন। এই ডিসিশনটা শ্রীলঙ্কা একমাত্র নিতে পারে। উইল দে প্লে আউট দ্য ম্যাচ? আমি যদি একটু থামাই, আজকে আলোক স্বল্পতার শেষ সেশনে টি এর পরে 2 বার খেলা বন্ধ হয়েছে। সেকেন্ড বার যখন আলোক স্বল্পতার শেষে আবার মাঠে নেমেছে শ্রীলঙ্কা, তখন থেকে কিন্তু তারা খুব দ্রুত লয়ে ব্যাট চালিয়েছে এবং 200টা খুব তাড়াতাড়ি করুণারত্নে করেছেন, সেখান থেকে 234-এ পৌঁছে গেছেন। ধনঞ্জয় ডি সিলভাও দ্রুত লয়ে রান করছেন। তো ইন্টেনশনটা কি তারা আসলে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে কিনা, যে 20-25 ওভার ব্যাটিং করে হয়তো লাঞ্চের কিছুক্ষণ আগে তারা ছেড়ে দিল, বাংলাদেশকে লাঞ্চের আগে 8-10 ওভার খেলার সুযোগ দিল, সেদিকেই তো আসলে এগোচ্ছে তারা, ইন্টেনশনটা তো বুঝিয়ে দিয়েছে। এটা তো স্বাভাবিক। আমার কাছে যে কোনো আন্তর্জাতিক দল বাংলাদেশও যদি এই অবস্থানে থাকতো, হয়তো বাংলাদেশও একই জিনিসই করতো। জি, কারণ হারার তো তাদের সুযোগ নাই পর্যন্ত ব্যাট করে, যেহেতু তাদের হারার কোনো অবস্থান নেই, সেখানে একমাত্র অবস্থান হলো যে অপোজিশনকে আউট করা। জি, এবং সেটাই একমাত্র তাদের কাম্য হবে। সেই জন্যই আমি বলেছিলাম যে বাংলাদেশ যদি দ্বিতীয় দিনে আরো 300 রান, প্রথম দিনের তুলনায় সেম অ্যামাউন্ট অফ রান ইয়েতে থাকতে পারতো, তাহলে শ্রীলঙ্কার জন্য আরো ডিফিকাল্ট হতো এই চ্যালেঞ্জটা। এখন যেটা আছে, অবশ্যই শ্রীলঙ্কা, আমি মনে করি তাদের অবস্থান থেকে তারা মানে এখানে তো এই উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করার আহামরি কিছু নেই। দে উইল ট্রাই প্রবাবলি যে লাঞ্চের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে 2টা ফুল সেশন এবং লাস্ট আওয়ারের 20 ওভার্স পুরোটা খেলা পর্যন্ত যদি লাইট পারমিট করে, তারা একটা চান্স নেবে। বাট দ্যাট উইল অল ডিপেন্ড, যে বাংলাদেশকেও যেটা মনে রাখতে হবে যে খেলাটা এখনো শেষ হয়নি, খেলাটা পঞ্চম দিনে রয়েছে এবং
বাংলাদেশ যদি সেকেন্ড টাইম ব্যাট করতে পারে, সেখানে আমাদের ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং প্র্যাকটিসটা করে নেওয়া উচিত। কারণ সাইফ রান কোনো মানে জিরো করেছে এবং সে কোনো বল খেলতে পারেনি। হি শুড টেক হিজ টাইম টু ব্যাট, জি। তামিম শুড টেক হিজ টাইম টু ব্যাট। এখানে বাংলাদেশ যদি দ্বিতীয়বার ব্যাটিং করতে পারে, তাহলে আমাদের অ্যাপ্রোচটা থাকা উচিত একদম পারফেক্ট টেস্টের প্রথম দিনে থেকে আমরা যেভাবে খেলতাম। কারণ এখানে বাংলাদেশের ড্র করা ছাড়া অন্য কোনো কিছু নাই। সেখানে বাংলাদেশের মানসিক দিক থেকে আমরা ব্যাটিং যদি পাই, তাহলে এটা যেন স্বাচ্ছন্দ্যভাবে নিজেদের প্র্যাকটিস করে নিতে পারি, সেটাই করা উচিত হবে। ইসলাম আহমেদ কি এই বিষয়টার সাথে কি একমত কিনা? যদি 100 ওভারের খেলা হয়, শুরুর দিকে আমরা আজকেও দেখেছি ইন্টেনশনটা কিন্তু শ্রীলঙ্কা বুঝিয়ে দিয়েছে, সেক্ষেত্রে 60-70 ওভার পঞ্চম দিনের উইকেটে যে কোনো দলই তো আসলে অল আউট হতে পারে। শ্রীলঙ্কা কি সেই চ্যালেঞ্জটা নিবে কিনা? হ্যাঁ, আমি তো শ্রীলঙ্কা প্রথমে নিশ্চিত করবে যে তারা যে যখন যদি ডিক্লেয়ার করে, এমন সময় ডিক্লেয়ার করবে ফ্রম দেয়ার দে ক্যানট লুজ। জি। তারপরে বাংলাদেশের দলকে তারা হারার তো আর শ্রীলঙ্কার এখন সম্ভাবনাও নাই তেমন একটা, যেহেতু বাংলাদেশকে অল আউট করে এরপরে তাদের ব্যাটিং করতে হবে, সেই সময়টা কি আর আসলে আছে কিনা? না, সেটা তাদের সম্ভাবনা একটু কমে গেছে এই জন্য যে তাদের যে মেইন স্পিয়ারহেড বোলার কুমারা ওয়াজ ইনজার্ড। মাইনাস কুমারা তাদেরকে এখন বোলিং করতে হবে। তো সেটা আমার মনে হয় যে তাদের যে ধারটা সেটা কমে গেছে বোলিং এর। সেই জন্য আমি মনে করি যে যতই যেই টোটালি দেখি না কেন, বাংলাদেশকে অত সহজ হবে না আপনার সেকেন্ড ইনিংসে গিয়ে অল আউট করার, যে কোনোই টার্গেট দিক না কেন। বাট ক্রিকেটের গ্লোরিয়াস আনসার্টেনিটিস তো একটা রয়েছে। বাট কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, যে শ্রীলঙ্কা সেই অবস্থায় নিজেদেরকে নিয়ে যাবে কিনা, নেওয়ার চেষ্টা করবে কিনা, তো সেটা আমার মনে হয়, যেটা বললাম আমি, প্রথম হাফ এন আওয়ার 1 আওয়ার খেলার গতি দেখলেই বোঝা যাবে যে খেলাটার ইয়েটা কোথায় যাচ্ছে, ধারাটা কোথায় যাচ্ছে। সুতরাং যদি অ্যাটাকিং ক্রিকেট খেলে, কুইকলি আপনার লাঞ্চের মধ্যে 150 থেকে 200 যদি তারা একটা লিড নিয়ে নিতে পারে, তারপরে তারা আপনার টি পর্যন্ত একটা খেলার চেষ্টা করবে। সেখানে নিশ্চয়ই আরো 150 রানের তারা করার চেষ্টা করবে। সব মিলিয়ে যদি 300 রান করে ফাইনাল সেশন, বাংলাদেশ যে বাংলাদেশের 300 রান লাস্ট সেশনে করতে গেলে তাদের একটা ঝুঁকি থাকবে, এরকমই বোলিং নিয়ে খেলুক না কেন। তো আমার মনে হয় যে শ্রীলঙ্কা ফার্স্টে নিশ্চিত করবে তারা যেন এখান থেকে ম্যাচটা যেন জিততে পারে, হারার এখানে যেন কোনো সুযোগ না থাকে। ভাই, টি টাইম পর্যন্ত যদি শ্রীলঙ্কা ব্যাট করে, মানে লাঞ্চ পর্যন্ত যদি শ্রীলঙ্কা ব্যাটিং করে, হ্যাঁ, লাঞ্চ পর্যন্ত ব্যাট করলেও দে আর নট গোইং টু গেট, তারা কিন্তু খুব বেশি লিড হয়তো নিতে পারবে না। যেহেতু তারা 29 রানে এখন পিছিয়ে আছে, 30 ওভার যদি তারা ব্যাটিং করে, যেটা মাহবুবানা বলছিলেন যে ফার্স্ট সেশনে কিন্তু 25 থেকে 40 ওভার খেলা হবে, এক্সট্রা কিছুক্ষণ খেলা হবে, তারা যদি 28 থেকে 30 ওভার ব্যাটিং করে 120-30 রান যদি আরো যোগ করে, মিনিমাম 120-30 তো তারা করবে। কারণ আজকেও শেষ দিকে আমরা দেখেছি খুব দ্রুত লয়ে ব্যাট চালিয়েছে। 120-30 এর লিড নিয়ে কি আসলে ছাড়বে কিনা? না, তাদেরকে তো কালকে নতুন করে শুরু করতে হবে। আজকে দিন শেষে তারা যে মোমেন্টামে ছিল, কালকে গিয়ে সেই মোমেন্টামে তাদেরকে কিছু সময় লাগবে, হয়তো পারবে, বাট দেল হ্যাভ টু স্টার্ট ফ্রেশ। বোলারসও ফ্রেশ থাকবে। তাসকিন এবং যে ধরনের বোলিং করলো, তারা যদি সেটা কিছুটা হলেও আমার মনে হয় অতটা সহজ হয়তো হবে না ফর দি ব্যাটসম্যান যে শুরু থেকেই গিয়ে ব্যাট চালানের। বাট সেটা যদি করতে পারে, বিকজ উইকেটে তো বেসিক্যালি কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি প্রথম সেশনে যদি 150 থেকে 200 রান তারা লিড নিতে পারে, লিড বলছি, তার মানে তারা ডেফিসিট তাদেরকে তো ওভারকাম করতে হবে। এন্ড দেন ফ্রম দেয়ার দে উইল বি ইন আ পজিশন টু অ্যাকচুয়ালি ডিটারমিন যে তারা, বিকজ এর মধ্যে যদি উইকেট যদি 2-1টা পড়ে যায়, তাহলে তাদের একটা গো স্লো পলিসি হবে। তা না হলে টি পর্যন্ত তারা অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করবে। তারপরে কিন্তু ওয়ান সেশনে ইটস ভেরি আনলাইকলি হয়তো 20 ওভারের না, এক সেশনে তো আসলে এই পিচে অল আউট হয়ে যাওয়ার প্রশ্ন আসছে না। সেই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পর নিশ্চয়ই দুজনেই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের সাথে খালেদ মাসুদ পাইলটও বিরতির পর যুক্ত হচ্ছেন। দর্শক কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি খেলা নিয়ে নতুন খেলায়। আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছিলেন মাহবুবানা, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং বলছিলাম যে বিরতির পরে আমাদের সাথে খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তিনিও যুক্ত হয়েছেন। পাইলট ভাইয়ের কাছে একেবারে শুরুতে জানতে চাই যে এখন পর্যন্ত আসলে 4 দিনের খেলা হয়েছে, যেমনটা আমরা আলোচনা করছিলাম, কিছুটা ডিফেন্সিভ মাইন্ড সেট আপ আমরা দেখেছি ব্যাটিংয়ের সময়ও বোলিংয়ের সময়ও, এবং এখনও আমরা আসলে আলোচনা করছি যে এই ম্যাচে বাংলাদেশ হারের সম্ভাবনা কতটুকু আছে কি না আদৌ। আপনার কাছে আসলে কি মনে হয় শেষ দিনের এই খেলায় এই উইকেটে এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে খেলেছে কিছুটা কশাস থাকলেও সেটা ঠিক আছে কিনা?
না, হারের সম্ভাবনা যদি আমরা খারাপ ব্যাটিং করি সেকেন্ড ইনিংসে তাহলে হারের সম্ভাবনা আছে, বাট আমার মনে হয় যে খুবই সুন্দর ফ্ল্যাট ট্র্যাক। এই উইকেটে আমার মনে হয় যে উইকেট পাওয়ার মতো উইকেট না আমার মনে হয় বোলারদের। তো আমরা যদি কালকে, অবশ্যই আমার কাছে মনে হয় যে তারা একটা ডিক্লেয়ার দিবেই। আপনি যদি আজকে আমরা লাকি যে আমি বলবো যে তারা খুব ভালো জায়গায় থাকতো, যদি তাদের আজকে ব্যাড লাইটের কারণে যদি খেলা বন্ধ না হতো তাহলে তারা হয়তো লিড নিয়ে কিছু রান দিত এবং সকালবেলায় 2 ঘন্টা তারা ব্যাটিং করে 70 ওভারের মতো আমাদেরকে হয়তো বাংলাদেশকে টিমকে তারা হয়তো দিত। বাট 70 ওভারে আপনি 2 দিন ফিল্ডিং করার পরে, পরের দিন আবার ফিল্ডিং 2 ঘন্টা করার পরে যখন আপনি ব্যাটিং করতে নামেন তখন একটা টায়ারিং ব্যাপার থেকে, এবং কোনো অবশ্যই। কারণে যদি ইনিশিয়ালি দুটো একটা উইকেট পড়ে যেত তাহলে কিন্তু একটা বিগ প্রেশার আসতো টিমের ড্রেসিং রুমে, তখন কিন্তু একটা প্রেশার অবভিয়াসলি আসতো। বাট আমার কাছে মনে হয় যে উইকেটটা খুবই সুন্দর ফ্ল্যাট ট্র্যাক। কালকে যত স্লো রান দেওয়া যায় তত ভালো, বিকজ আমার মনে হয় যে ফার্স্ট ইনিংস অনেস্টলি আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে খুবই লাকি যে আমরা টসটা জিতেছিলাম। ফ্যান্টাস্টিক উইকেট ছিল, বাট রানের গতিটা অনেক ধীর ছিল। আমার কাছে মনে হয় যে যখন আমি 398-96 যখন 3 উইকেট পড়লো সেইখান থেকে আমার কাছে যখন 400 রান যখন হয়ে গেছে তখন আমার হাতে 7 উইকেট আছে, সেইখান থেকে একটু পজিটিভ ব্যাটিং করে আমার কাছে মনে হয় একটু ভালো জায়গায় যেতে পারতাম। বাট আমার মনে হয় যেটা হয়তো হয়ে গেছে, এইখান থেকে বেরিয়ে আসবার উপায় হচ্ছে আমার কাছে মনে হয় যে কালকে তো একদিনে খেলা, হয়তো আধা ঘন্টা বেশি হবে বিকজ অফ আপনার বৃষ্টির কারণে বা ব্যাড লাইটের কারণে ওভারগুলো হয় নাই, সেখানে আরো আধা ঘন্টা এক্সটেন্ড করবে। তো 98 ওভারে খেলালে যত কম রান দেওয়া যায়, লিডটা যেন বেশি না পায়, তাহলে হবে কি প্রেশারটা কম থাকবে আমাদের মধ্যে। এবং যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, স্টার্টিংটা যদি ভালো হয়, আমার মনে হয় যে কোনো সম্ভাবনা মানে। তারপর আমি বলবো যে বাংলাদেশ, আমি বলবো যে লাস্ট কয়েকটা সিরিজ আমরা ভালো খেলি নাই। তো এটা ঠিক যে মানুষ তো সবসময় বলবে যে কেন এত খারাপ খেললো, কেন এত কিছু হলো, বাট একটা রিদমের ব্যাপার থেকে কনফিডেন্সের ব্যাপারও আছে। হ্যাঁ, যেহেতু রান ছিল না, মানসিক ভাবে বলেন, কনফিডেন্স সেইভাবে বলেন, সেই জায়গা থেকে একটু ঘাটতি ছিল। তো এইটা ফার্স্ট ইনিংস ব্যাটিংটা আমার কাছে মনে হয় একটা মেন্টালি Positive side. করবে যে বড় বড় রান করা। আমরা যদি একটু ফিল্ডিংটা নিয়ে জিজ্ঞেস করি, ফিল্ডিং সেট আপ নিয়ে, আপনি দীর্ঘদিন জাতীয় দলের ক্যাপ্টেন্সি করেছেন এবং একেবারে রিটায়ার করার আগ পর্যন্ত আসলে ন্যাশনাল যেখানেই খেলেছেন আপনাকে ক্যাপ্টেন্সি আমরা করতে দেখেছি। মুমিনুলের ফিল্ডিং সেট আপটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং যেমনটা দুজনেই বললেন যে কিছুটা কনফিডেন্সের অভাব ছিল বাংলাদেশ দলের, যেহেতু ভালো ফর্মে ছিল না সে কারণে আসলে কিছুটা ডিফেন্সিভ। তবে একজন নতুন ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভার কথা আমরা এর আগে বলেছি, তিনি সেঞ্চুরি করেছেন, সেটাকে 150 পেরিয়ে গেছেন, তবে তাকে তো একেবারে শুরুতেই ফেরানো যেত। সেকেন্ড স্লিপটা সরিয়ে ফেলার পরেই আসলে সেকেন্ড বলেই তার ওদিক দিয়ে ক্যাচটা পড়ে গেছে। নতুন যখন একজন ব্যাটসম্যান আসেন আরও একটু অ্যাটাকিং ফিল্ড সেট আপ করা যেত কিনা, কারণ সিঙ্গেলস ডাবলস কিন্তু তারা সেট হয়ে যান এবং এ ধরনের উইকেটে সেট হয়ে গেলে তো আসলে ব্যাটসম্যানকে আউট করা কঠিন। না, ফিল্ড প্লেসমেন্টে ধরেন আপনি 100 পাবেন না। ধরেন একটা ক্যাপ্টেন্সি ব্যাপার থাকে যে আপনি যখন লম্বা সময় একটা টিমে যখন ক্যাপ্টেন্সি করবেন তখন আপনি এবং সাথে পারফরমেন্সে যখন রেগুলার হতে থাকবেন তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন, ক্যাপ্টেনও তখন কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারবেন। বাট আপনি যদি দেখেন লাস্ট 1 বছর 1.5 বছর কতগুলো আমরা টেস্ট ম্যাচ খেলেছি, বেশি আমরা টেস্ট ম্যাচও খেলি নাই। সেকেন্ড হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস ম্যাচ কতগুলো খেলেছি, খুব বেশি খেলি নাই। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে হয়তো আমরা বলতে পারি, টিভি থেকে দেখে বলতে পারি যে এখানে একটা সেকেন্ড স্লিপ রাখলে ভালো, তো ওখানে এটা রাখলে ভালো। ডিফেন্সিভ মোড এটা যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আপনি যখন এরকম একটা অবস্থা থেকে নিউজিল্যান্ড সিরিজে খুব খারাপ, তার আগে আমরা ওই সিরিজে খুব খারাপ করেছি আমার হোমে, মেন্টালি কিন্তু বকডাউন আমার কাছে মনে হয়। তো এইখান থেকে কাম ব্যাক করা বেস্ট হয়েছে। আমি প্রথমে ডিফেন্সিভ মোডে যে ড্র করার চিন্তা করবো, তারপর সুযোগ পেলে ওটাকে জেতার জন্য চেষ্টা করবো। বাট প্রথমেই আমার কাছে মনে হয় যে ড্র করাটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট, যে আমি প্রথম ম্যাচটা ড্র করে নিজেদের ঘরটা গুছানো, যেন প্লেয়াররা ব্যাটসম্যানরা সবাই যেন রান করে। এবং আমি মনে করি যে ফার্স্ট ইনিংসে যেমন মমিনুল রান করেছে, শান্ত রান করেছে, তামিম রান করেছে, আর যে ব্যাটসম্যান গুলো আছে সেই ব্যাটসম্যান গুলো যদি সেকেন্ড ইনিংসে যদি অপরচুনিটি পায়, তারা যদি রান করে খেলাটাকে ড্র করতে পারে, আমার মনে হয় সেকেন্ড ম্যাচে যে আমার মনে হয় সেই কনফিডেন্সটা খুব কাজে লাগে। আমরা একটু মাহবুব আমার কাছে জানতে চাই, যেমনটা আসলে বলছিলাম যে এই ম্যাচটায় ড্রই হয়তো সম্ভাব্য ফলাফল, সেটা যদি আমরা ধরে নেই, সেকেন্ড ম্যাচ আসলে কি ধরনের আশা করছেন? এবং টিমটাও আমরা কিছুটা অ্যাগ্রেসিভ দেখেছি, অনেক সময় আমরা দেখি বেশি ব্যাটসম্যান দিয়েই টেস্টে দল সাজানো হয়, সেক্ষেত্রে থেকে বেরিয়ে এসে মিরাজকে সাথে রেখে একদম জেনুইন 5 জন বোলার নিয়ে বাংলাদেশ দল সাজিয়েছে, এটা তো অবশ্যই পজিটিভ সাইড। হ্যাঁ, পজিটিভ সাইড। আপনি যদি টেস্ট ক্রিকেট দেখেন, টেস্ট ক্রিকেটের একটা স্ট্যান্ড, ক্রিকেটে 6টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, 4টা বোলার নিয়ে টেস্ট ক্রিকেট খেলা হয়। এবং সময় সময় আমরা সেখান থেকে ব্যর্থ হয়ে পড়েছি এবং আমরা 3টা ফাস্ট বোলার নিয়ে খেলার ব্যাপারে খুবই যে আগ্রহী তাও ছিলাম না, সেখানে নিশ্চয়ই এসছে। এবং 3 জন ফাস্ট বোলারকে বোলিং করানো হয়েছে এই টেস্টে। একটু যদি আমি থামাই, আমরা দেখেছি প্রায় 50 ওভারের বেশি কিন্তু পেসাররা বোলিং করেছেন এবং এটা নিশ্চয়ই তাদেরকে পরবর্তী টেস্টে বা পরবর্তী সময়ে অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে, যেহেতু তাদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং আপনি কোনোভাবেই কিন্তু ছোট করে দেখার উপায় নেই। ইবাদত
140-র উপরে কনসিস্টেন্টলি বোলিং করেছে, 146-এ বোলিং করেছে অন এ ডেড উইকেট। এবং আমি মনে করি যে তাসকিন ইজ এ ভেরি ইমপ্রুভ বোলার, আমাকে ইমপ্রেস করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার আগের যে বোলিংয়ের কনসিস্টেন্সি ছিল সেখান থেকে সে কিন্তু অনেক বেটার লাইনের লেন্থে বোলিং করেছে। এগুলা কিন্তু আমাদের পজিটিভস, এবং এইগুলাকে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার মনে হয় মেহেদী মিরাজকে কিন্তু আরো দায়িত্বশীল হতে হবে এবং তাকে দায়িত্বও দিতে হবে। সে কিন্তু দলে একটা অলরাউন্ডার হিসেবে খেলার যোগ্যতা রাখে, এবং তাকে যদি আমরা সেই দায়িত্বটা দেই যে ইউ আর প্লেইং এজ অ্যান অলরাউন্ডার, এবং আমরা দেখেছি সে গত সিরিজে সেঞ্চুরি করেছে, এবং সে কিন্তু অনূর্ধ্ব-19-এ শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে হয়েছিল কিন্তু অ্যাজ অ্যান অলরাউন্ডার, এবং হি ওয়াজ মোর অফ এ ব্যাটিং অলরাউন্ডার দেন এ বোলিং অলরাউন্ডার। কিন্তু যেহেতু দলে ঢোকার জন্য তার স্পিনটাই বেশি কাজে লেগেছে, আমরা ওটাকেই ব্যবহার করেছি, কিন্তু ও তার ব্যাটিং থেকে সরে গেলে হবে না এবং তাকে অলরাউন্ডার হিসাবেই দলে অন্তর্ভুক্ত থাকতে হবে। সেই জায়গাটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য এই দল গঠনে অনেক ইজি হয়ে যাবে। ইশতিয়াক আহমেদের কাছে প্রশ্ন, দলটা কেমন দেখলেন? যেটা মাহবুব আমার কাছে জিজ্ঞেস করলাম, অবশ্যই এটা পজিটিভ সাইড একটা যে বাংলাদেশ 5টা বোলার নিয়ে খেলেছে, 3 জন পেসার আমরা দেখেছি এবং তাদেরকে ইউজও করা হয়েছে। আপনার কাছে আসলে টিম সিলেকশনটা নিয়ে যদি জিজ্ঞেস করি। আন্ডার দ্য সার্কামস্টান্সেস এখন তো বলবো যে রেজাল্ট যেহেতু মানে পারফর্ম যেহেতু প্লেয়াররা করেছে, আমি বলবো ফেয়ার এনাফ। এবং 3টা ফাস্ট বোলার নিয়ে খেলানো আমার কাছে সবচেয়ে বড় এনকারেজিং হচ্ছে যে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট বোলারদেরকে শুধু গুরুত্বই দেওয়া হচ্ছে না, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং এইটা যেন বলবৎ থাকে। এটা কেবলমাত্র একটা টেস্ট ম্যাচ না। এবং আমি কিছুক্ষণ আগে বিরতিতে মাহবুবের সাথে কথা বলছিলাম যে রাসেল ডোমিঙ্গোর যে একটা চিন্তা ভাবনা যে ফাস্ট বোলারদেরকে গ্রুম করবে, এবং টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেট লাগে, 20টা উইকেট পেতে গেলে আপনার ফাস্ট বোলার আপনাকে তৈরি করতে হবে। এবং একটা আমাদের পুলে 10টা থেকে 12টার মতো ফাস্ট বোলার আছে। এখানে শরীফুল, রুবেল এবং মুস্তাফিজ নাই, ইউ হ্যাভ খালেদ, অনেকেই আছে, এখান থেকে ইউ ক্যান চুজ। এবং মাহবুবের সাথে আমি একমত যে ইবাদত হোসেনের 140 প্লাস, তাসকিন ইজ এ ভেরি ইমপ্রুভ বোলার, এবং তাসকিন কিন্তু খুব হি ওয়ার্ক ভেরি হার্ড। আমরা এই কোভিড এর সময় তাকে দেখেছি সে নিজের ফিটনেস উপরে কতখানি জোর দিয়েছে, এবং হার্ড ওয়ার্ক পেজ, এটা তাসকিন একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত। সুতরাং এবং সব ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে কনসিস্টেন্সি। ইয়েস, তারা সুযোগ পেয়ে তারা দেখিয়েছে যে ফাস্ট বোলিং তারা করতে পারে। অ্যাটলিস্ট এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে লেস দেন 140 খুব একটা কেউ দেয় না। আমরা আশা করব যে আগামীতে যেরকম শরীফুল, রুবেল এবং বাকি যারা আছে, তারা মুকিদ একজন ছিল, যারাই সুযোগ পায় তারা যেন তাদের সেই সুযোগের কাজে লাগায়। এটা প্লাসিড উইকেট ছিল, এখান থেকে খুব একটা কিছু আদায় করার মতো কিছু না। বাট ফাস্ট বোলারদের ইউ নিড টু শো আগ্রেশন, ইউ নিড টু বোল ফাস্ট। ফাস্ট বোলার মানে হচ্ছে ইউ হ্যাভ টু বোল ফাস্ট। দোজ যারা ফাস্ট বোলার হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়, যাদেরকে গণ্য করা হয়, আমরা চাইবো যে এই যে ইট ইজ নট জাস্ট ফর ওয়ান টেস্ট ম্যাচ, এই যে কথাটা যেন চালু থাকে। আগামীতেও আমরা যেন দেখি যে টেস্ট ম্যাচে ফাস্ট বোলারদেরকে খেলানো হচ্ছে দেশের মাটিতেও। আমরা কিছুক্ষণ আগে মাহবুবের সাথে কথা বললাম যে উইকেট তৈরির ব্যাপারে এখানে যেরকম উইকেট তৈরি করা হয়, যাতে করে ইকুয়াল অপরচুনিটি সবাই যেন পায়, বিশেষ করে ফাস্ট বোলার। সো আই থিঙ্ক অনেক কিছু ইসের মধ্যে কিছু যে পজিটিভস আমরা দেখছি না তা কিন্তু না। অবশ্যই একটু খালেদ মাসুদ পাইলটের কাছে জানতে চাই, পাল্লে খেলেতেই সেকেন্ড টেস্টটা হবে একই ভেন্যুতে, এবং আমরা যতটুকু জানি আসলে খুব বেশি পরিবর্তন করার তো কিছু নাই। কি ধরনের উইকেট আসলে আশা করছেন, এবং এই ম্যাচটা যদি ড্র হয়, যদি আমরা ধরে নেই, সেক্ষেত্রে সেকেন্ড ম্যাচ আসলে বাংলাদেশের মনোভাব কি হওয়া উচিত? ঠিক একই রকম খেলাই কি আমরা এক্সপেক্ট করবো কিনা? না, বেসিক্যালি আমাদের তো এটা হোমে খেলা না যে আমরা উইকেট আমাদের নিজের মতো করে বানিয়ে দিতে পারবো। অ্যাওয়ে ম্যাচ আমার কাছে মনে হয় তাদের মতো করেই তারা বানাবে। এবং যেটা বলছিলাম যে একটু আগে যেটা বলছিলেন ইসলাক ভাইকে যে কোশ্চেনটা, যে ফাস্ট বোলিং ছাড়া অপশন নাই, কিন্তু আপনার আলটিমেটলি 3টা ফাস্ট বোলার মিনিমাম খেলাতেই হবে। আপনি যখন হোমে খেলবেন তখন হয়তো আপনি স্পিন ট্র্যাক দিয়ে হয়তো আপনি সেই অ্যাডভান্টেজ দেবেন, কিন্তু যখনই আপনি অ্যাওয়ে ম্যাচ খেলবেন, ইন্ডিয়া এই কনসেপ্টে খেলতো একটা সময় 10 বছর আগে 7 বছর আগে, যে স্পিন ট্র্যাক বানায়। বাট ইন্ডিয়ান ফাস্ট বোলাররা কিন্তু এখন অনেক ইমপ্রুভ করে গেছে, ফলে তারাও কিন্তু এখন আর স্পিন ট্র্যাক বানাবে না। তারাও কিন্তু বেস্ট ফাস্ট বোলার এগেন্স্ট বাংলাদেশ সবসময় খেলাবে। আর শ্রীলঙ্কা হয়তো আজকে খেলাচ্ছে এরকম ফ্ল্যাট ট্র্যাকে। তো সবাই কিন্তু চিন্তা করবে যে ফ্ল্যাট ট্র্যাক আলটিমেটলি বা গ্রাস উইকেটে আপনাকে 3টা বা 4টা সিমার ছাড়া কোনো অপশন থাকবে না ভবিষ্যতে, এবং হোম কন্ডিশন বাদে।
তো সেই জন্য আমাকে শুধু হোমের মধ্যে খেললে তো হবে না, আমাকে খেলতে হবে কিন্তু অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে বেশিরভাগই। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফাস্ট বোলারকে আমাদেরকে ওইভাবে রেডি করে রাখতে হবে যেন আমরা খেলতে পারি এরকম ফাস্ট বোলার দিয়ে, যেন ফাস্ট বোলারদের মধ্যে কনফিডেন্স থাকে। আর উইকেটটা আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার টিমের সাথে উইকেট নিয়ে অত চিন্তা না করাই ভালো। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা টিম নো ডাউট হয়তো বেটার শেপে আছে, ভালো রান করেছে, কনফিডেন্সটা ভালো, বাট আমার কাছে মনে হয় যে খুব বেশি কিন্তু ফারাক না বাংলাদেশ টিমের সাথে। যে শ্রীলঙ্কা টিম খুব বেশি আহামরি টিম সেটা না, আমার কাছে মনে হয় যে ঠিক মতো যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি এবং হয়তো আপনি ফিল্ডিং এর মধ্যে একটু লেজি ভাব দেখেছেন, বিকজ লম্বা সময় ধরে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেলি না, তারা রিসেন্টলি খেলেছে, ফলে তাদের একটা রিদম চলে আসছে। রিদমটা খুবই ইম্পর্টেন্ট। টেস্ট ম্যাচ এমন একটা জিনিস, আপনি দেখবেন যে বাংলাদেশে যখন ফার্স্ট ক্লাস খেলা হয় তখন কিন্তু প্রথম একটা দুটো ম্যাচে কিন্তু প্লেয়ার অনেক ভুল করে, ব্যাটসম্যানরা ভুল করে, ফিল্ডাররা ভুল করে, বিকজ লম্বা সময় খেলার একটা প্রবণতাটা সবারই কম থাকে। যখন দুটো একটা ম্যাচ খেলা যায় সেই রিদমটা কিন্তু ফিরে পায়। আমি শিওর যে পরবর্তী ম্যাচটা এই ম্যাচে এতটুকু বলতে পারি যে হালকাভাবে নেওয়ার কিন্তু কিছু নাই। কালকে ফিফথ ডে বলেই যে আপনি খুব সহজভাবে নিয়ে নেবো আমরা ম্যাচ ড্রতা না, কিন্তু প্রত্যেকটা একটা 10টা বলের খেলা, কোনো কারণে যদি ব্যাক টু ব্যাক যদি ধরেন দুটো তিনটে উইকেট পড়ে যায় তাহলে কিন্তু তখন 50 ওভারও শেষ হতে চায় না। তো ইম্পর্টেন্ট হচ্ছে কালকে দিনটা কত সুন্দরভাবে শেষ করতে পারি এবং সেই কনফিডেন্সটা নিয়ে যেন পরবর্তী ম্যাচটাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সুন্দরভাবে। খালেদ মাসুদ পাইলট, মাহবুব আনাম এবং ইশতিয়াক আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ দলের এই পালেকালের টেস্ট এবং পরের টেস্ট নিয়ে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, যেমনটা আমাদের বিশ্লেষকরা বলছিলেন যে খুব একটা আসলে সমালোচনা করার কিছু নেই, বাংলাদেশ নেগেটিভ ক্রিকেট খেলেছে ব্যাপারটা এমন নয়, যেহেতু অনেকদিন ধরেই খুব ভালো ফর্মে নেই টিম বাংলাদেশ, সে কারণেই আসলে কনফিডেন্সের কিছুটা অভাব ছিল, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার ব্যাপার ছিল, সে কারণেই আসলে কিছুটা ধীর লয়ে ব্যাটিং করেছে বা বোলিংটাও ডিফেন্সিভ মেন্টালিটিতে করেছে, সেটাই কারণ। আগামীকাল পঞ্চম দিনের খেলা, নিশ্চয়ই আমরা চাইবো বাংলাদেশ দল এই ম্যাচটা বাঁচিয়ে ফেলুক এবং সেকেন্ড টেস্টে আরও ভালো খেলুক, সেটা দেখুন এবং সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী সপ্তাহে হাজির হয়ে যাবো নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে।